শুরু হচ্ছে দারিংবাড়ি সফরের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আগের পর্বে তোমরা দেখেছ কলকাতা থেকে দারিংবাড়ি আসার জার্নি ও দারিংবাড়িতে প্রথম দিন। চলো আজ তোমাদের দারিংবাড়ির বাকি সময়টার গল্প শোনাই। 2 রাত 3 দিনের দারিংবাড়ি সফরে তোমরা কি কি দেখবে, থাকছে একটার পর একটা ফাটাফাটি সেই সব সাইট সিং। নদী, ঝর্ণা, জঙ্গল, জলাধার, মিনি তিব্বত, উষ্ণ প্রস্রবণ, হিডেন ট্রেল সেরে হিডেন ফলস। লিস্টটা অনেকটা লম্বা, বুঝলে? মুখে সেটা না বলে চলো নিয়ে যাই তোমাদের। চিন্তা নেই, প্রত্যেকবারের মতো জার্নির গল্পও থাকছে। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। দারিংবাড়ির একটা মিষ্টি সকাল। ক্যালেন্ডার বলছে আজ 12ই অগস্ট 2025। দারিংবাড়ি সফরের আজ দ্বিতীয় দিন। ঘড়ি বলছে সকাল 8টা বেজে 12 মিনিট। হোটেল স্নো ক্রিকের আশেপাশে সবে একটা চনমনে ভাব শুরু হয়েছে আস্তে আস্তে। এমনি জায়গাটা অত্যন্ত নিরিবিলি, শান্ত। বাচ্চারা স্কুলে যাচ্ছে, আস্তে আস্তে একটা দুটো করে বাইক যাচ্ছে, গাড়ি চলছে। এটা একটা চার্চ, এই যে, আর এর ভেতরে স্কুল। চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। ঠাসা ঘোরার সূচি আজ, তাই পেট ভরে লুচি, তরকারি, ইডলি আর বড়া খেয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। অনেক কিছু প্ল্যানস আছে। আমাদের প্রথম গন্তব্য দারিংবাড়ির নতুন মন্দির হনুমান টেম্পল। শুনলাম পাহাড়ের চূড়ায় এই মন্দিরের ওভারঅল অ্যাম্বিয়েন্স আর ভিউ ফাটাফাটি, ভবিষ্যতের একটা স্পট হিসেবে পরিগণিত হতে পারে। তাই আমাদের এখানে আসা। স্নো ক্রিক থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। কি হয় বলতো, যখন আমরা উপরে উঠি বা গাড়ি তো সামনে দিকে যাচ্ছে, পেছন দিকে কি আছে দেখতে পাই না আমরা। তাই মন্দিরের এখানে এসে গাড়ি থেকে নেমে প্রথম জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ফ্রেমটা। অপূর্ব অপূর্ব লাগছে। হাওয়া হচ্ছে, এই যে গাছের পাতা নড়ছে, রোদ আছে। যখন রোদ ডাইরেক্ট খাচ্ছি মনে হচ্ছে একটু তাপ লাগছে, কিন্তু হাওয়াটা এসে একদম জুড়িয়ে দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে দারিংবাড়ির এই সময়ের বিউটি। একটু ঘোলা আকাশ, মাঝে মাঝে একটু নীল দেখা যাচ্ছে, কিন্তু নীলটাও ফ্যাকাশে। একটু বৃষ্টি হলেই এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো মন্দিরটা দেখি। হ্যালো, মর্নিং। আহা, মন্দিরের এই চত্বর থেকে আরো ভালো ভিউ তো। নতুন হয়েছে একদম মন্দিরটা। এইটা হচ্ছে পুরনো মন্দির। এখনো মন্দির বানানোর কাজ চলছে, পুজো হচ্ছে, জোরে কথা বলা যাবে না। গর্ভগৃহে এখনো স্থাপন করা হয়নি ভগবানকে, তবে আর কদিনের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। মন্দির দর্শন হলো তো, এবার পরের গন্তব্যের পালা। আমরা যাচ্ছি মন্দাসরু। দারিংবাড়ি থেকে ওই 35 কিলোমিটারের রাস্তা, সময় লাগে প্রায় 1 ঘন্টা। এটা শুনেই না মনটা ভীষণ ভালো হয়ে গেল। 1 ঘন্টা রাস্তা মানেই নিশ্চয়ই বুঝতে পারছো জার্নি আর জার্নির গল্পেরা অপেক্ষা করছে আমাদের জন্য। একটু দাঁড়াতে বাধ্য হলাম। এই জায়গাটা ছায়া এবং অদ্ভুত সুন্দর জায়গা, মানে সবুজে ছেয়ে রয়েছে চারিদিক, সবুজে ঘিরে ধরেছে যাকে বলে। সবুজের গেরিলা আক্রমণও বলা যেতে পারে। আমার ডান দিকে বাঁ দিকে চাষের জমি, সেখানে সবে ধান রোয়া হয়েছে। এই যে সবে ধান রোয়া হয়েছে, আর পেছনে এই পাহাড়। অদ্ভুত লাগছে। আর এই জায়গাটা পুরোটাই ছায়া, এখানে গরম একদমই লাগছে না। তোমরা যারা রোজ এসিতে থাকো, আমার মনে হয় এইসব জায়গায় এসে না একটু রিটক্সিফাই করা উচিত নিজেদের। ভীষণ 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 ভালো, ভীষণ ভালো। এই হচ্ছে রাস্তা,
পিচের রাস্তা নয়, যার জন্য গাড়ি বেশি জোরে যেতে পারছে না। তবে আমার মনে হয় এই রাস্তার এটাই সুবিধা, কারণ বেশি জোরে যেতে গেলে আমরা এই অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারতাম না, এটাকে এনজয় করতে পারতাম না। হালকা হালকা হাওয়া হচ্ছে, খুব খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এখানে এসে তুমি হাইফাই কিছু এই মানে কি হয়, সমস্যা কি হয়, দারিংবাড়ি অনেকটা নেতারহাট বা বাংরিপোষি এরকম গ্রাম্য এলাকার মতো। এটা মোটেই মানে উড়িষ্যার কাশ্মীর বলে যে হাইপটা দেওয়া হয়, কাশ্মীর কিন্তু একজন সাহেব বলেছিলেন উড়িষ্যার কাশ্মীর। আসলে এখানকার আবহাওয়া তার ঠান্ডা মনে হয়েছিল, যে এরকম একটা জায়গা যেখানে ঠান্ডাটা বেশ মনোরম, তো তাই ওনার ওই পার্সপেক্টিভ থেকে মনে হয়েছিল এটা উড়িষ্যার কাশ্মীর। কাশ্মীরের সাথে কিন্তু কোনো তুলনা চলে না, কোনো প্লেসের সাথেই কোনো প্লেসের কোনো তুলনা চলে না। কাশ্মীরের ল্যান্ডস্কেপ একরকম, এখানকার গ্রাম্য ভাইব, এখানকার ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা। তো যদি সেই এক্সপেকটেশন নিয়ে আসো যে উড়িষ্যার কাশ্মীর, আমার মনে হয় হতাশ হলেও হতে পারো। তাই ওই এক্সপেকটেশন নিয়ে এসো না, নিখাদ প্রাকৃতিক জায়গা, নিখাদ প্রকৃতিকে উপলব্ধি করতে এসো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। লোকাল ওয়াইন বাংরিপোষির, মানে মহুয়া যেটাকে বলে আর কি, এইটা হচ্ছে সেই মহুয়ার গাছ। এর ফল দিয়ে বিভিন্ন রকম ভাবে প্রিপারেশন করে তবে মহুয়া হয়, এবং মহুয়ার নেশা নাকি প্রচন্ড চড়া এবং খুব স্ট্রং আর কি। একটু দূরে এক পলকে চেয়ে থাকা পাহাড়, রাস্তার দুপাশে ধান ক্ষেত আর সবুজের গালিচাকে সাক্ষী করে দুর্বার গতিতে এগিয়ে চলেছি আমরা। অপূর্ব লাগছে এই জায়গাটা, খুব সম্ভবত ইট জাস্ট স্টক করে রাখা, কিন্তু সেটাও একটা বাড়ির মতো শেপ নিয়েছে। আর ধান ক্ষেতের মাঝখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আমার সামনে ধান সবে রোয়া হয়েছে, একটু জল, একটু সবুজ, যত দূরে গেছে সেই সবুজের গ্রেডিয়েন্টটা বেড়েছে। দেখো এই যে কি অপূর্ব লাগছে। আর ওই যে ওইটা হচ্ছে সেই ইট জমিয়ে রাখা, পুরো বাড়ির মতো স্ট্রাকচার দেওয়া আর কি, দারুণ। আবারও পথ চলা শুরু। এই পথ চলায় না কোনো ক্লান্তি নেই, কিন্তু শুধুই শান্তি আছে, অনেকটা শান্তি। আবার দাঁড়াতেই বাধ্য হলাম, কারণ এই সব জায়গায় না দাঁড়ানো মানে পাপ। আমি দেখাই, অসাধারণ লাগছে। এই যে এই হচ্ছে 360 ভিউ, কি অপূর্ব অপূর্ব। এখানে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। সত্যি আমাদের দেশ সকল দেশের সেরা। আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে, যে বৈচিত্র্য আছে, যে বন্ধন, আত্মিকতা, আত্মীয়তা আছে, সেটা আর অন্য কোথাও গেলে কি পাওয়া যাবে? আমার তো মনে হয় না। আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্যে, যার নাম মান্দাসারু। এটা একটা ভ্যালি বলছে, যাই ভিতরে ঢুকে দেখি। গেটটা খুব রং বেরঙের একটা গেট করা, এই যে এখানে লেখা আই লাভ মান্দাসারু, আর এই হচ্ছে কালারফুল একটা গেট। এখানে এন্ট্রি ফি কিন্তু পার হেড 10 টাকা করে, এবং গাড়ির জন্য 50 টাকা পার্কিং চার্জ লাগে। এই যে পার্ক। সঞ্জীবদা বলছে এখানে আমরা কফি আর পকোড়া খাবো, দেখা যাক, নিশ্চয়ই ভালো। কারণ সঞ্জীবদা কালকে আমাকে যা খাইয়েছে, যে কফিটা খাইয়েছে, আমি ছিটকে গেছি। অসাধারণ কফি ছিল, অসাধারণ। ওরা খায়নি কালকে, ওরা ঘুমোচ্ছিল, কিন্তু আজকে আবারও যাব, আবারও খাবো। এবং ওই যে তেলে ভাজা দেখেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছিল, আজকে ওটাও খেতে হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে,
এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। আপাতত আগে এই ওয়াচ টাওয়ারটা যাই, কারণ মনে হচ্ছে এখান থেকে ভিউ বেটার হবে। এই হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ার থেকে এই হচ্ছে ভিউ। দুদিক থেকে পাহাড়ের জাংশন পয়েন্ট এটা, মাঝখান থেকে একটা ছোট্ট ভ্যালি বেরিয়ে গেছে। এখান থেকে আরো একটু ভ্যালি ভিউ বেশি পাওয়া যাবে মনে হচ্ছে। এই হচ্ছে ভ্যালি, আর নিচ থেকে এখানে কোথাও একটা ঝর্ণা বা জলপ্রপাত রয়েছে, তার আওয়াজ পাচ্ছি। ওই যে এই জায়গাটা লাল জলের নদীও দেখতে পাচ্ছি। নদীটা এই নদীর এই পথ ধরে গেছে, দুদিক থেকে পাহাড় নেমেছে নদীর পথ তৈরি করে। এদিকে আরো একটা টাওয়ার আছে, মোটামুটি সেম ভিউ আর কি। প্রচুর গাছ আছে, প্রচুর গাছ, সুন্দর করে সাজানোর চেষ্টা হয়েছে। এখন বর্ষাকাল, এটা বহু পুরনো একটা চার্চ, সেই ব্রিটিশ আমলে এই চার্চটা ছিল, সেটাই এখনো রয়েছে, সংরক্ষণ করা হয়েছে মোটামুটি। আর এইটা হচ্ছে শাল গাছের জঙ্গল, সেই শান্তিনিকেতনের ভাইব আছে একটা এখানে, তাই না? আমি সবাইকে আগে প্যাকেটের কথা বলছি। এটা হচ্ছে ওনারা বলছেন পকোড়ি, ফুলুরি টাইপের ব্যাপার আর কি, একটু কম লাল, ফ্যাকাশে ফ্যাকাশে ভাজা। একটা চাটনি দিয়েছিল, রসুন, টমেটো, পেঁয়াজ, লেবু পাতা, এগুলো পেস্ট করে, পেস্ট ঠিক না মানে মিশিয়ে, এই পকোড়াটার সাথে খেতে দারুণ লাগলো। এবার কফি খাচ্ছি, কফি নো ডাউট ভালো, তবে কালকে যে কফিটা খেয়েছিলাম দারুণ ছিল, অসাধারণ ছিল। মন্দাসারতে রোদ ছায়ার দ্বন্দ্ব দেখতে দেখতে আরো একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না এই মেঠো প্রকৃতি, গ্রাম্য হাওয়ার ঘ্রাণে কি জাদু আছে। যতবার এরকম জায়গায় আসি কেমন যেন মোহিত হয়ে যাই, সে বাংরিপোষি হোক, নেতারহাট হোক বা এই দারিংবাড়ি। আমাদের পরের গন্তব্য ওয়াটারফল, যেটা মন্দাসারু থেকে বলছিলাম না আওয়াজ পাচ্ছিলাম, এবার সেখানে যাব। জায়গাটা কি অপূর্ব দেখো, হাওয়া হচ্ছে, রোদ আছে, কিন্তু কি অপূর্ব জায়গা। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকেও পাহাড়, হাওয়া হচ্ছে, অদ্ভুত ফ্রেম, দুদিকে লাল মাটি আর মাঝখান থেকে পিচের রাস্তা বেরিয়ে গেছে। রোদ থাকলেও যে হাওয়াটা চলছে তার জন্য গরমটা কিন্তু খুব বেশি লাগছে না, এটাই প্লাস পয়েন্ট। আমি ভেবেছিলাম গরম হবে, গরমটা অতটাও নেই, হাওয়া হলে বেশ আরাম লাগছে, একটা আরামদায়ক অ্যাম্বিয়েন্স। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি ফি এখানেও 10 টাকা পার হেড। একটা জিনিস দারিংবাড়ির বেশ ভালো, এন্ট্রি ফি গুলো কিন্তু 10 টাকা 15 টাকার বেশি নয়, যেটা খুবই ঠিকঠাক আর কি। এই হচ্ছে পথ, বেশ সুন্দর কিন্তু পথটা, মানে এখন নামছি বুঝতে পারছি না, তবে যেভাবে ভয় দেখাচ্ছে মনে হচ্ছে একটু চাপ হবে, দেখা যাক। এই যে রাস্তার মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে যাতে একটু বিশ্রাম নেওয়া যায়। এই যে এখান থেকে ডাউনহিল শুরু হচ্ছে, জলের গান শোনা যাচ্ছে নিচে। এইবার এক্সাইটেড লাগছে, এতক্ষণ মনে হচ্ছিল কোথায় যাচ্ছি। যতটা দেখতে পাচ্ছি বেশ ঢালু রাস্তা, আর নিচ থেকে জলের গান আসছে প্রচন্ড। সামনের রাস্তাটা দেখো, উফ, সামনের রাস্তাটা সেরা সেরা রাস্তা, সেরা রাস্তা সামনে। এই জায়গাটা এইখানে এত গাছ যে রোদ প্রায় প্রবেশ করে না বললেই চলে, যার জন্য রাস্তাটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। বেশ কিছুটা ডাউনহিল এখানে,
যতটুকু নামলাম তাতে যেটুকু বুঝছি বয়স্করা এলে কিন্তু একটু সমস্যা হবে, হাঁটুর সমস্যা যাদের আছে তারা একটু চাপ কিন্তু খাবেন। রাস্তাটা শুধু দেখো, রাস্তাটা। আচ্ছা, আরেকটা সাবধান মানি, সেটা হচ্ছে যেহেতু বর্ষাকাল বা এদিকটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, তো এইসব জায়গায় আসার সময় একটু ভালো ট্রেকিং শু বা ভালো জুতো যার গ্রিপ আছে এরকম জুতো পরে এসো। এই যে फिसलता है वहाँ पर मत जाना, फिसलता है। यहाँ पे हाँ फिसलता है। थैंक यू। হালকা হালকা বৃষ্টি পড়ছে উপর থেকে। নামার সময় একরকম, ওঠার সময় কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে, কারণ ওঠার রাস্তাটা যথেষ্ট চড়াই, কিন্তু কি অপূর্ব লাগছে দেখো এই জায়গাটা। কোন একটা আদিম জায়গায় যেন আমরা চলে এসেছি। অসাধারণ, দারুণ। পায়ের জোর আর মনের জোর থাকলে অবশ্যই এসো। ওয়াটারফলটা যদিও আহামরি কিছু নয়, মানে বিরাট সুন্দর জায়গা, দারুণ ভিউ আছে এরকম নয়, কিন্তু এই যে গন্তব্যের পৌঁছানোর যে পথটা, যে ট্রেকটা, যে ট্রেলটা, যে ছোট্ট অ্যাডভেঞ্চারটা করছি, এটা ওয়ার্থ ইট। আচ্ছা, আমি তো স্নো ক্রিকের 2 রাত 3 দিনের দারিংবাড়ি প্যাকেজে এসেছি। স্ক্রিনে পরপর প্যাকেজ রেটগুলো যাচ্ছে, একটু দেখে নিও। কতজন আসছো তার উপর ডিপেন্ড করছে রেট। থাকা, খাওয়া, গাড়ি খরচা সবকিছুই কিন্তু ইনক্লুডেড। পছন্দ হলে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, কল করে নিও। আবারও দাঁড়াতে বাধ্য হলাম। অনবদ্য ল্যান্ডস্কেপ, সব অনবদ্য ল্যান্ডস্কেপ। একটা কালভার্টের পর দাঁড়িয়ে আছি, হাওয়া হচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে, কোথাও জলীয় হাওয়া, এমনি বৃষ্টি হচ্ছে 1-2 ফোঁটা করে। এই একটা গাছ, আর এই হচ্ছে আমার সামনের ভিউ। অদ্ভুত লাগছে, অসাধারণ। স্থানীয় আদিবাসী মানুষের সাথে ওরা ফটো শুট করছেন। ওনার নাম হচ্ছে রিবিকি প্রধান, উনি কান্ধা উপজাতির মানুষ, ওনাদের ভাষার নাম কিন্তু কুই। আরো একটা জিনিস দেখাই, এই যে হাওয়া হচ্ছে বলছি না, মানে জীবন মৃত্যুর অদ্ভুত একটা কন্ট্রাস্ট এখানে দেখাই। হাওয়া হচ্ছে, কিন্তু জীবন মৃত্যু কি করে বোঝা যাবে? এই যে ফ্রেমটা, হাওয়াতে এই গাছের পাতাগুলো কিন্তু দুলছে, মানে হাওয়া যে হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু পাতা নেই তাই দোলার কেউ নেই। আমাদের পরের গন্তব্য লাভার্স পয়েন্ট। চলো, দারিংবাড়ির প্রেমিক প্রেমিকারা কোথায় বসে সময় কাটায় সেটাও একটু দেখে আসি। বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ডই, কিন্তু তা বলে কি লাভার্স পয়েন্ট দেখবো না? এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। একটু স্লিপারি হয়ে রয়েছে জায়গাটা। এই যে একটু কাছে যাওয়া যাক। এই যে পাহাড়ি নদী, এই যে এখান থেকে নদী আসছে, দারুণ, ক্যা বাত। মেঘ ডাকছে। নেক্সট দ্রষ্টব্য এমু পার্ক। এখানে বেসিক্যালি এমু পাখিদের ট্রিটমেন্ট করা হয়, মানে অনেক সময় অনেক এমু থাকে, আবার কখনো ট্রিটমেন্ট করে তারা চলে গেলে তখন এমুর সংখ্যা কমে যায়। জানি না এখন কতগুলো আছে। আহা, দারুণ গাছ দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় আসবে কিনা। ওই যে
ওই যে দূরে, ওই যে ওই গাছটা, পুরো সেই ব্রোকলি যেরকম হয় না, একদম দূর থেকে ব্রোকলির মতো লাগছে। আমি ছোটবেলায় সবুজ ফুলকপি বলতাম, একদম ওরম লাগছে। বৃষ্টি হচ্ছে, আবার হালকা রোদও উঠেছে, এই যে জল চিকচিক করছে। কিরে, কেমন আছিস? এই প্রথম দেখা আপনার সাথে আমার এই জন্মে। ভালো তো? হ্যাঁ, ভালো আছিস? তুই কেমন আছিস? কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস টুকে টুকে? হ্যাঁ, কি আছে ওখানে? আহামরি কিছু নয়, পাকটা একটু মেনটেনেন্সের অভাব আমার মনে হচ্ছে, আরো বেটার হতে পারে। তো এই আর কি, দ্রষ্টব্য স্থান এখানে, এখানকার পার্ক এরকমই হয়, বাচ্চাদের ভালো লাগবে। কেমন লাগছে তোমাদের দারিংবাড়ি সফর? কমেন্ট করে জানাও। আমার গল্পে কিন্তু এই জার্নির গল্পই প্রাধান্য পায়, তাই যাদের একটু লেংদি মনে হবে তোমরা স্কিপ করে মেন পার্টগুলো দেখে নিতে পারো। আবার দাঁড়াতে বাধ্য হলাম হাইওয়ের ধারে। আমার পেছনে রয়েছে পাইন বন, কি অপূর্ব লাগছে। আমাদের নর্থ বেঙ্গলের মতো পাইন এর স্ট্রাকচার নয়, কিন্তু বৃষ্টি ভেজা এই পাইনের জঙ্গল অপূর্ব লাগছে। আর ঠিক বাঁ দিকে তাকালে এই ভ্যালিটা চোখে পড়ছে, কি অসাধারণ, কি অসাধারণ, ক্যা বাত। এই দৃশ্য দেখে মন ভরলেও পেটের মোচড় কিন্তু বুঝিয়ে দিল পেট ভরেনি। অগত্যা তাড়াতাড়ি হোটেলে ফিরতে বাধ্য হলাম। আবারও দুপুরবেলা মেনুর ছড়াছড়ি, লম্বা মেনু আর কি। নর্মাল আলু ভাজা, ডাল, এটা হচ্ছে উড়িষ্যা স্টাইলের দই বেগুন, এটা হচ্ছে পটলের কোরমা, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের ঝাল, এখানে রয়েছে পাঁপড়, চাটনি আর সাদা ভাত। তো স্নো ক্রিকে এলে খাওয়া দাওয়াটা জম্পেশ হয়, মানে এটা আমি একটু বেশি জোর দিচ্ছি, তার কারণ খাওয়া দাওয়াটা এতটাই ভালো। অনেক জায়গায় তো যাই, এত দূরে এসে বাড়ি থেকে কলকাতা স্টাইলে এত কিছু, আর আমি উড়িয়া রাঁধুনিদের হাতের রান্নার তারিফ আগে অনেক শুনেছি, তো এখানে এসে সেটা কিন্তু দেখছি, দারুণ, কোনো কথা হবে না। বলাই বাহুল্য গতকালের মতো আজকের খাবারও ফাটাফাটি ছিল। আচ্ছা, আরো একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্নো ক্রিক তো একমাত্র বাঙালি হোটেল, তো সবাই ভাবে এখানে শুধু বাঙালি খাবারই পাওয়া যায়। নো ডাউট বাঙালি খাবার পাওয়া যায়, এবং আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খাবার আমি এখানে খেয়েছি। মানে কোনো হোটেলে বাঙালি খাবার খেতে এসে এই স্নো ক্রিকের খাবার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমার খাওয়া। তবে শুধু বাঙালি খাবার নয়, যেহেতু এইটা কান্ধা উপজাতিদের দেশ, এখানে এই উপজাতি, বিশেষ করে যে আদিবাসী উপজাতি, আদিবাসী সম্প্রদায়, তাদেরকে তাদের থিম অনুযায়ী এই হোটেলের অনেক কিছুই চলে। তো তাদের অথেন্টিক খাবার এখানে কিন্তু সেটাও পাওয়া যায়। যেমন আমার এখানে দুটো আইটেম আমি দেখাতে পারি, এগুলো কিন্তু আলাদা করে এক্সট্রা নিতে হবে তোমাদের। এই যেমন এটা হচ্ছে পত্র পোড়া চিকেন বলছে, আর এটা হচ্ছে পত্র পোড়া ফিশ। এই পাতা পুড়িয়ে, এই যে পাতাটা পুড়ে এরকম হয়েছে, পাতা পুড়িয়ে এরকম ভেতরে, এটা হচ্ছে চিকেন, আর ফিশটা একবার দেখো। তো এইটা আমার খুব ভালো লাগছে, কারণ সঞ্জীব দা স্নো ক্রিক এখানকার লোকালসদের জন্য অনেক কিছু করছে। এখানকার কর্মচারী থেকে শুরু করে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, যারা যারা এই হোটেলটা চালাতে সঞ্জীব দাকে সাহায্য করছে, সবাই কিন্তু এখানকার কান্ধা উপজাতির মানুষ। তো এবার দেখাই খাবারটা। এইটা হচ্ছে পত্র পোড়া ফিশ বলছে, এটা কিন্তু ড্যামের মাছ। এই মাছটার নাম কি? हमारे यहाँ पे कौ बोलते हैं। आज कोई इधर जिस दिन जिस टाइप का फिश मिलेगा, अच्छा। आज मिला था कौ तो कौ बना दिया। ও আচ্ছা, कभी भेटकी मिलता है तो बोनलेस का भी बनता है। এমনি বুঝতেই পারছো যতগুলো আইটেম সবকটা একা খাওয়ার পক্ষে যথেষ্ট চাপের। এবার এত ভালো হয় আইটেমগুলো যে একটু একটু করে খেয়েই ফেলি সবটা। তো পত্র পোড়া চিকেন টেস্ট করে দেখি। দারুণ, রেকমেন্ডেশন রইল, এখানে এলে পত্র পোড়া চিকেনটা খেও। পত্র পোড়া চিকেন হচ্ছে 300 টাকা,
আর পত্রপড়া ফিশ হচ্ছে 250 টাকা। এই হচ্ছে এখানকার এগুলোর প্রাইস রেট। আমার মনে হয় তোমাদের টেস্ট করা উচিত। আমাকে একটু লেবু দিতে পারবে? আমার মনে হচ্ছে এতে লেবু দিলে টেস্টটা আরেকটু সত্যি খুব ভালো। তো একটা জিনিস দেখাই, আমি জিজ্ঞেস করছিলাম যে আর কিছু আছে কি লোকাল ট্র্যাডিশনাল ফুড, তো দাদারা বললো আরেকটা হয় দই পখাল, যেটা দই পখাল বা দই পাখাল বলে, বেসিক্যালি পান্তা ভাত কিন্তু উড়িষ্যা স্টাইলে। এইরকম হয় ব্যাপারটা। উপরে দেখছি কিছু কারি পাতা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর দই আর পান্তা ভাত দিয়ে এই জিনিসটা বানানো। সর্ষে আছে না? আর এদিকে পটল আছে, ভিন্ডি আছে, করলা আছে, আর এটা বড়ি সবজি আছে। তো এটাও তোমরা আলাদা করে নিতে পারো। এটার প্রাইস কি আছে? এটা 100 দই পখাল, এটা 100 টাকা দাম। ঘড়ি বলছে 5টা 6। সামান্য একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে যাচ্ছি, যাব কফি গার্ডেন, যেটা কালকে তোমাদের দেখানো হয়নি বৃষ্টির জন্য। এখন যাচ্ছি, প্লাস আজকে ওয়েদারও ভালো আছে, সানসেটটাও খুব ভালো পাবো মনে হচ্ছে ওই যে পেছনে। তো সানসেট পয়েন্টেও যাব, আর ওই মামুর দোকানের কফি আবারও খাবো। চলো যাওয়া যাক। পড়ন্ত বিকেলের একটা সোনালি আভা আস্তে আস্তে গ্রাস করছে দারিংবাড়িকে, সঙ্গে দোসর মৃদু মন্দ হাওয়া। দারুণ লাগছে। কালকে যেটা সন্ধ্যাবেলায় আসায় মিস করেছিলাম আমরা, সেটা হচ্ছে মামুর দোকানের ভাজাভুজি। এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফুলকপির পকোড়া, এটা হচ্ছে পকোড়ি, এটা হচ্ছে দই বড়ার বড়া, কাঁচা কালা, আবার সেই ম্যাজিক্যাল কফি। হ্যাঁ, কালকে অসাধারণ লেগেছিল কফিটা। কফিটা কেমন? সেরা না? কালকে বিকালে খেয়েছি, এত ভালো লেগেছে, অসাধারণ। সিরিয়াসলি, মানে কাঁচকলার বড়া বলছে, খেয়ে দেখে। এটা বেগুনি না? পুরো বেগুনি। হ্যাঁ, মানে এবার তুমি রিলেট করতে পারছো। হ্যাঁ, পুরো বেগুনি। চলো এবার ঢুকবো কফি প্ল্যান্টেশনে, যেখানে কফি চাষ হয়। তো এই হচ্ছে গেট, আর টিকিট মূল্য 10 টাকা পার হেড। এই কফি প্ল্যান্টেশনটা টোটাল 80 একর জায়গা জুড়ে, 80 একর। তো বিরাট জায়গা এবং বেশ সুন্দর ভেতরটা। একটু দেখাই কফি ফলগুলো কেমন হয়। বাঁ দিকে, ডান দিকে, বিশেষ করে বাঁ দিকে এইগুলো সব কফি গাছ এবং 80 একর জায়গা জুড়ে। দারিংবাড়ি দারুণ জায়গা। তবে দারিংবাড়ি এসে যেটা আমার ভালো হয়েছে, কিছু মানুষের সাথে আলাপ হয়েছে। সেরকমই একজন মানুষ হলেন ক্যা দেখোগের অমিত দা, এই যে আমার সামনে হাঁটছে। তোমরা অনেকেই চেনো যারা ফুড ব্লগ পছন্দ করো। তো খুব ভালো লাগলো, কারণ গড়িয়ার মানুষ, আমার বাড়ির খুব কাছের। অমিত দারা বহুদিন ধরে কন্টেন্ট বানাচ্ছে, বহুদিন। এখানটা তুমি পাবে গোলমরিচ পাবে। এই তো, হ্যাঁ, এই যেগুলো জড়ি উঠছে তো। চলে গেলে কিন্তু এই সামনে একটা আছে, বাগানও আছে। আচ্ছা, এখানকার লোকাল যারা ট্রাইবাল থাকে তারাও এটাকে মেনটেন করে, সব মহিলারা। বাহ, প্রচুর পাখিও আছে, ওই যে পাখি উঠছে। যাই হোক, আমাদের বেরোতে হবে, একটু তাড়া আছে, কারণ সানসেটটা মিস করা যাবে না। আজকে দারুণ ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে, একদম ঝকঝকে আকাশ। তো মনে হচ্ছে দারুণ একটা ম্যাজিক্যাল সানসেট পাবো। চলো যাওয়া যাক। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই কফি প্ল্যান্টেশনের বাইরে যে স্টলগুলো রয়েছে কফির, সেগুলো কিন্তু ঠিকঠাক কফি নয়। এখানে সরকারি দোকান রয়েছে, সেখান থেকে তোমরা কফি কিনবে, ঠকবে না। এখানে এই কফি নিয়ে কিন্তু একটু কালোবাজারির ব্যাপার আছে। তো এটা মাথায় রেখো, কফি প্ল্যান্টেশনের বাইরে এসে কফি কেনার দরকার নেই। সরকারি যে স্টোরগুলো আছে সেখান থেকে কফি কিনো। এবার পালা সানসেট পয়েন্টের। ঘড়ি বলছে 5টা 41। আমরা অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি। কে জানে সূর্যাস্ত ধরতে পারবো কিনা। ঘড়ি বলছে 5টা 48, আর চলে এসেছি সানসেট পয়েন্টে। একবার দেখাই কি অপূর্ব লাগছে। এই যে অসাধারণ, দারুণ। আহা, চারিদিকে সবুজ আর সবুজ, এই লাল আর সবুজের কন্ট্রাস্ট, পিচ রাস্তা,
আর কত রকম সবুজের শেড দেখো, অসাধারণ, দারুণ না? ক্যা বাত। এবার তোমাদের একটু লোকাল মার্কেটটাই নিয়ে যাই, কি পাওয়া যায় একটু দেখি। এখানে যেটা বলছিলাম না, কফি পাওয়া যায়, সরকারি দোকান, তো সেই দোকানটা একটু নিয়ে যাই আগে। এই যে সামনেই মার্কেট। প্রত্যেকবার যখনই আমি একা হই, কোথা থেকে এরা চলে আসে আমি জানি না, ভালো লাগে। বাহ, এটা দেখে ভালো লাগলো। দারিংবাড়ির মতো জায়গায় ওপরে একটা দ্য পিৎজা হিল ক্যাফে রয়েছে, স্ন্যাক্স, মিলস, বেভারেজ পাওয়া যায়। আর এখানে একটা ফ্যামিলি ধাবা রয়েছে। এই হচ্ছে মার্কেট, এখান থেকে শুরু হচ্ছে মার্কেট। এই হচ্ছে কসম, একদম মার্কেট শুরু হওয়ার আগেই কি কি পাওয়া যায় একটু দেখি। হলুদ, যেটা দারিংবাড়ির ফেমাস, ISI মার্ক যুক্ত, এখানে হলুদ পাওয়া যায়। তো এখানকার হলুদ আর কফি পাউডার কিন্তু, মানে কফি তো দেখলে তোমরা, কফি প্ল্যান্টেশন বিখ্যাত, নিয়ে যেতে পারো। আমি কফি কিছু নিয়ে যাব বাড়ির জন্য। যে আমার সাথে এসে ওরা বাইরে আমার জন্য এই অপেক্ষা করছে, দেখো লিটারেলি আমার জন্য ওরা অপেক্ষা করছে। এই তিনজন ছিল, তিনজনই এসে আমার জন্য অপেক্ষা করছে। একটু সামনে যাব আমি, এই যে আমি উঠলাম আর ওরা উঠে এলো, দেখো অবস্থা দেখো। কি বলবো আমি, বলো তো? কে এটা? বলো বলো তুমি। দেবাঙ্গনা? এটা হাই করে দাও, হাই। হাই। আজকে শেষ দিন দারিংবাড়ির। তো ডিনারে দুটো অপশন আছে, এক বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আরেকটা অপশন আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমাকে হাফ হাফ করে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। তো আমি টেস্ট করেই আগে দেখি বিরিয়ানিটা কলকাতা স্টাইল না উড়িয়া স্টাইল, আর চিলি চিকেন ফ্রাইড রাইস তো আমার বরাবরের ফেভারিট। দেখা যাক। বেশ ভালো, বেশ ভালো, এবং আলুটা বাড়াবাড়ি সেদ্ধ হয়েছে। আজকের সকালটা কেমন যেন একটু অভিমানী। রোদ উঠলেও আকাশের মুখ ভার। কি আর করার, দুদিনের জন্য এসেছিলাম, হুশ করে দুদিন শেষ হয়ে গেল। তবে এখনো পুরোপুরি ট্যুর কিন্তু শেষ হয়নি, অনেক কিছু দেখার আছে, দেখানোর আছে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। ব্রেকফাস্টে ব্রেড অমলেট, বেশ সুন্দর, মানে দারুণভাবে বানিয়েছে। একটা ডিমের পোচ, আর এইটা আমি চাইনি, এটা দিয়েছে মাজা। চাই এটা? গুড মর্নিং। ভালো গুড মর্নিং। কিন্তু যখন ওদের এখানে বুক করতে গেলে বুক পাওয়া খুব পাওয়া দেখতেই পাচ্ছ কি অবস্থা, একটু যেন 2-3 মাস আগে যেন ওটা তো বলেছি, তুমিও বলেছো। ওকে এই চলিয়ে বহুত আচ্ছা স্মাইল है आपका। মানুষগুলো বড্ড সরল, সাদাসিধে, এবং মানে আমাদের মতো এদের জীবন থেকে এত চাহিদা নেই, এত এত কিছু লাগে না হাসি খুশি থাকতে। দাদা টাটা টাটা টাটা। দুরাত দুদিন শেষ, আজ তৃতীয় দিন। বেশ কিছু সাইট সিং যেহেতু ফেরার পথেও থাকে, তাই এই টোটাল প্যাকেজটাকে 2 রাত 3 দিনের দারিংবাড়ি প্যাকেজ বলা হয়। আমি সঞ্জীবদার নাম্বার দিলাম স্ক্রিনে আর ডিসক্রিপশনে। কোনো রকম কনফিউশন থাকলে সরাসরি যোগাযোগ করে নিও। চলে এসেছি লোকাল পাইন ফরেস্টে। সকালবেলা, এখন ওই 9:10-15 বাজে আর কি। সকালের মিঠে রোদ পড়েছে, এই যে চোখে মুখে মিঠে রোদ পড়ছে, এই যে অদ্ভুত লাগছে। ঠান্ডা, এই জায়গাটা বেশ ঠান্ডা, গাছের ছায়া তো। এই যে এই হচ্ছে পাইন ফরেস্ট, চারিদিকে গাছে ছাওয়া আর গাছের ছায়া দুটোই আছে, দারুণ। এদিকটায় খুব সম্ভবত নদী আছে, চলো একটু যাই দেখি।
এই সব পাইন ফরেস্টে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগবে। এদিককার পাইনের নেচারটা কিন্তু একটু আলাদা, মানে একটু ছন্ন ছাড়া টাইপের, কিন্তু পাইন তো পাইনই হয় না। এটা নেতারহাটের পাইন ফরেস্টের মতো অনেকটা, সেই কোয়েল ভিউ পয়েন্ট গেছিলাম, অনেকটা সেরকম লাগছে জায়গাটা। ঠান্ডা একটা হাওয়া, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হালকা মৃদুমন্দ একটা ঠান্ডা হাওয়া, মিঠে রোদ, সবুজে রোদ পড়ে ঝলমল করছে, এই যে ঝলমল করছে পুরো সবুজ। ওদিকে ছোট্ট ধান ক্ষেত, মাথা উঁচিয়ে রয়েছে, পাথর, বেশ কয়েকটা পাথর দেখতে পাচ্ছি এদিকে। আর এই হচ্ছে নদী, এই হচ্ছে ল্যান্ডস্কেপ। দারুণ না? দারুণ। নদী বলা ভুল হবে, ছোট্ট খাঁড়ি মতো আর কি। আমাদের যাওয়ার পথে এর পরের দ্রষ্টব্য বাঙ্গালি ভ্যালি। চলে এসেছি পরের পয়েন্টে, এর নাম বাঙ্গালি ভ্যালি। একবার দেখাই ভ্যালিটা। লাশ গ্রিন ভ্যালি, একটা সবুজ 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 আর সবুজ, যতদূর চোখ যায় সবুজ। তার মাঝখানে একটু লাল জলা পুকুর দেখতে পাচ্ছি, ধান ক্ষেত দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ। তো এটাও একটা স্পট, ফেরার পথে যেদিন তোমরা ফিরবে এটা সেদিন তোমাদের ঘুরতে হবে। হা হা, দুদিকে লাল মাটির দেওয়াল আর জেব্রা স্টাইলের ডিভাইডার, মাঝখান দিয়ে চলে গেছে মাখনের মতো রাস্তা। কি অপূর্ব না? আজকের এই ফেরার রাস্তাটা যেন আরো আরো ভালো লাগছে, কত রকমের বৈচিত্র্য যে চোখে পড়ছে। যাই হোক, আমাদের পরের দ্রষ্টব্য এই দারিংবাড়ির আইকনিক মৃদুবান্দা ওয়াটারফল। বেশ স্লিপারি সিঁড়িগুলো, বেশ স্লিপারি, মাঝে মাঝে ঝিঝি ডেকে উঠছে এক একটা করে, আর নিচ থেকে কন্টিনিউয়াস আসছে জলের গান। আমার এই জলের গান যে কি ভালো লাগে। ওই যে ঝিঝি বা কোনো একটা পোকা, এটা আমাকে স্বাগত জানানোর জন্য কত জোরে ঝিঝি ডেকে উঠলো দেখো, এতক্ষণ ছিল না। কিন্তু লোহা কাটার সময় এই কাটার দিয়ে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হচ্ছে। অলমোস্ট চলে এসেছি মনে হচ্ছে। এই যে আহা, কত জল দেখো, ও কি অপূর্ব লাগছে। ক্যা বাত, ক্যা বাত। অপূর্ব, দারুণ। এই যে যদিও নাম মৃদু মন্দা, কিন্তু জলের প্রপাত বা জলপ্রপাতটা কিন্তু একদমই মৃদু নয়। যথেষ্ট জল আছে, বিশেষ করে বর্ষাকাল তাই, এবং প্রচণ্ডই ফোর্স আর কি। তো মোটেই মৃদু নয়, নাম মৃদু মন্দা হলেও দারুণ। অবশ্যই এসো, খুব ভালো লাগবে। দারিংবাড়ির আইকনিক ওয়াটারফলস। আজকে ঘড়ির কাঁটাটা যেন বড্ড দ্রুত চলছে, হাতে যা সময় ছিল যেন বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। চলো দেখা যাক আর কি কি দেখাতে পারি তোমাদের। আচ্ছা, আরো একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। ব্যাপারটা হচ্ছে, তোমরা যখন বেরোবে চেক আউট করে, ব্রেকফাস্ট করে বা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে বেরিও, কারণ রাস্তাঘাটে কিন্তু খাবারের দোকান নেই বললেই চলে। ইনফ্যাক্ট আমরা অনেকক্ষণ ধরে জলের দোকানও খুঁজছি, জল পাচ্ছি না, আমরা জল নিতে ভুলে গেছি। তবে আমাদের পরের দ্রষ্টব্য হরভঙ্গি ড্যাম মনে হয় সেই তেষ্টা কিছুটা হলেও মেটাবে। বাঁদিকে গাছের ফাঁক দিয়ে যতটা দৃশ্যমান, তাতে সেই আভাস একটু হলেও পাচ্ছি। এই হলো হরভঙ্গি ড্যামের ফার্স্ট লুক। বাইরে কিন্তু প্রচন্ড রোদ এখন। আচ্ছা, এইবার বলো, এই ড্যামের উপর দিয়ে যে রাস্তাটা দেখছো, অন্য কোনো সিমিলার দৃশ্য কি মনে পড়ছে?
ভাবো ভাবো, আরেকটু ভাবো। যারা বড়ন্তির কথা ভেবেছো, একদম ঠিক ভেবেছো। তবে এই হরভঙ্গি ড্যামের ল্যান্ডস্কেপটা যেন আরো একটু বেশি সুন্দর। চারিদিকে যতদূর চোখ যায় দেখছি উঁচু উঁচু পাহাড়, আর এই সব পাহাড়ের মাঝে সদর্পে বিরাজমান এই ড্যাম। আয়তনেও কিন্তু বিপুল। এবার সন্দীপদা আমাদের নিয়ে যাচ্ছে আরো একটা জলপ্রপাতে। বলছে তো খুব ভালো, চলো গিয়েই দেখি। চলো, এই জায়গাটা সারপ্রাইজ জায়গা, জানি না কোথায় নিয়ে যাচ্ছে সঞ্জীবদা, কিন্তু রাস্তাটা হচ্ছে এই। আমি জলের গান শুনতে পাচ্ছি, মানে সামনে ওয়াটারফলস আছে নিশ্চয়ই। কি নাম আমি কিন্তু জানি না। বামুনি ওয়াটারফল। বামুনি? ব্রাহ্মণ দেবী, বামন দেবী ওয়াটারফলস। আহা, যেটুকু গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, দারুণ তো। ও, দারুণ না? কি আওয়াজ, কি আওয়াজ, বাপরে বাপ। ধোঁয়া উঠছে জল থেকে, পুরো জল। হ্যাঁ, অসাধারণ। আজ কিন্তু অলরেডি আমরা দুটো ওয়াটারফল দেখে ফেলেছি। এবার পালা 3 নম্বরের। আহা, বাঁ দিকের বট গাছটা দেখছো? ঝুড়িগুলো দেখো শুধু, না জানি কত কিছুর সাক্ষী এই গাছ। খেয়াল করেছো কি, ল্যান্ডস্কেপ কিন্তু আবারও বদলাতে শুরু করেছে। রাস্তার দুপাশেই দিগন্ত বিস্তৃত ভুট্টা ক্ষেত চোখে পড়ছে। অদ্ভুত অদ্ভুত কিছু গাছ দেখলাম এই গোটা জার্নিতে। আজকে আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, আমি শুধু চোখের দেখা দেখেছি। এত ভালো। আর রাস্তা, যে মেন রাস্তা দিয়ে এলাম, মেন রাস্তার ধারে কত পুরনো পুরনো বট গাছ। মানে তোমরা যখন এই রুট দিয়ে আসবে, একটু ডান দিক বাঁ দিকে চোখ রেখো, অপূর্ব অপূর্ব গাছ রয়েছে, গাছের প্যাটার্ন রয়েছে। মানে হয় না একটা ল্যান্ডস্কেপের মধ্যে আলাদা করে চোখ টানে, এরকম গাছের সংখ্যা এখানে প্রচুর প্রচুর। তো আমার তো দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটু নজর রেখো, খেয়াল করো। আর ওই যে কথায় আছে না যে চোখের দেখা আর দেখার চোখ দুটো আলাদা, তো দেখার চোখ তৈরি করতে হবে। যদি দেখার চোখ তৈরি হয়, তাহলে অনেক কিছু নতুন নতুন ফ্রেম, অনেক সাধারণের মধ্যে অসাধারণ জিনিস খুঁজে পাবে, যেটা খুব দরকার। খাসাদা ওয়াটারফলসে নামতেই ঠান্ডা একদমকা হাওয়া স্বাগত জানালো আমাদের। এই যে খাসাদা ওয়াটারফলস, ওপারে একটা কালী মন্দির রয়েছে, ওই যে সিঁড়ি, আর এই যে ব্রিজ টপকে যেতে হবে। কিন্তু এখন জল প্রচন্ড, জুতো হাতে নিয়ে নি, যাওয়া যাক। কিন্তু প্রচন্ড স্লিপ, কিন্তু পা ঘষিয়ে ঘষিয়ে যেতে হবে, পা তুলে গেলে কিন্তু মুশকিল। मिल रहा है कुछ? अभी आया? मिलता है? हाँ मिलता है। कितना कितना बड़ा मिलता है? 2 किलो 3 किलो 2 किलो 3 किलो मिल जाता है? ज़्यादा मिलता है। बाप रे बाप। कौन सा फिश होता है? कुइसारी कुइसारी उस्तारी? कुइसारी कुइसारी। अच्छा, लोकल फिश है। हाँ उनको ফাইনালি পেরেছি, ক্রস করেছি। এই যে অনেকটা জল, ভাইরা মাছ ধরছে এখানে। ওখানে ওরা স্নান করছে।
অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। লাস্ট দিনের সাইট সিং গুলো সত্যি অসাধারণ, অনবদ্য প্রত্যেকটা দারুণ দারুণ। এইবার পালা মিনি টিবেট চন্দ্রগিরির। আচ্ছা, দারিংবাড়িতে যেটা আরো একটা জিনিস মনে হয় তোমাদের জানানো উচিত, আমার কিন্তু জায়গাটা ফাটাফাটি লেগেছে, কারণ আমি বাংলিপোসির ভক্ত, আমি নেতারহাটের ভক্ত। তো আমি বাংলিপোসি, নেতারহাট, ইনফ্যাক্ট পুরুলিয়ার ফুল ভাইব আমি এখানে পেয়েছি। তা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং ওই যে বলি, আমার কাছে আমার এক্সপেকটেশন কম যে কোনো জায়গা নিয়ে, তো সেই কারণে আমি যা দেখছি আমার খুব ভালো লাগছে। সমস্যা হচ্ছে এখানে ভালো থাকার অপশন খুব লিমিটেড। তো আমি তো খুব চুজি, তো স্নো ক্রিকে আসার রিজন আমার জন্য তাই, কারণ একমাত্র বাঙালি হোটেল এবং থাকা খাওয়া এখানে খুবই ভালো, মানে খুবই ভালো। এবং এই দুরাত কাটানোর পর বলতে পারি সার্ভিসও টপ নচ। মানে যে কজন কাজ করছে এখানে সবাই কান্ধা উপজাতির ছেলেরা, কিন্তু মানে কোনো অংশেই ভালো এটিকেট জানা ম্যানেজমেন্টের ছেলেদের চেয়ে কম নয় এনারা, এবং সবসময় হাসি লেগে আছে মুখে। আমি অনেককে বলতে শুনি যে দারিংবাড়ির এক্সপিরিয়েন্স খারাপ। হয়তো তারা সেরকম হোটেল, সেরকম মানের হোটেল, সেরকম থাকা খাওয়া পায় না, সেই কারণেই তাদের এক্সপিরিয়েন্স খারাপ হয়। আমার মতে থাকা খাওয়া, বিশেষ করে ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে, একটা খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট। এইটা একটু মাথায় রেখো, ভালো থাকা খাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু মাটি হতে পারে। এই দেখো, কথা বলতে বলতেই পৌঁছে গেছি চন্দ্রগিরি। 1959 সালে তিব্বত যখন চায়না আগ্রাসনের কবলে পড়ে, তখন দলাই লামা সহ বহু বৌদ্ধ সন্ন্যাসীরা আমাদের দেশে পালিয়ে আসে। সেই সময় আমাদের সরকার তাদের পুনর্বাসনের জন্য দেশের বিভিন্ন জায়গায় রিফিউজি ক্যাম্প তৈরি করে দেয়। ওড়িশার এই চন্দ্রগিরিও তার মধ্যে একটি ছিল, আজ যা ওড়িশার মিনি টিবেট নামে প্রসিদ্ধ। এখানকার আবহ, এখানকার পরিবেশ এক কথায় অনবদ্য, অখণ্ড শান্তি বিরাজ করছে যেন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, স্টেশন থেকে আমাদের দূরত্ব তত কমছে এবং আমাদের গন্তব্য সেটাও কমে আসছে। আজকের শেষ গন্তব্য তপ্তপানি নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে পানি মানে জলটা তপ্ত মানে গরম। বেসিক্যালি এটা একটা হট স্প্রিং। বিদায় বেলায় অঝরে ঝরছে আকাশ। কিভাবে যে 3টে দিন চোখের পলকে চলে গেল বুঝতেই পারলাম না। দারিংবাড়ির স্মৃতি মনের মণিকোঠায় নিয়ে ফিরছি। হোটেল স্নো ক্রিকের সবাই, সঞ্জীব দা, মামুর কফি, মন্দাসরের পকোড়ি আর দারুণ দারুণ সব স্পটস, সব স্মৃতিবন্দী করেছি। আর সেই যে আমার ঠাকুমা, তাকে কি করে ভুলি বলো। ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছি। যত গাছ আছে এই গাছগুলো পাতা পাতা মনে হচ্ছে সব টিয়াতে ভর্তি, আর দলে দলে টিয়া এদিক থেকে ওদিকে যাচ্ছে। এই যে টিয়া, অদ্ভুত। এই দেখো কিছু একটা হচ্ছে, মানে ওদের মধ্যে কিছু একটা চলছে আর কি। এই যে দলে দলে টিয়া এই গাছ থেকে ওইদিকে, এই যে আবার এদিক থেকে এই যে আবার বেরোচ্ছে। এই যে পুরো সাদা হয়ে গেছে ওইটা পুরো, ওইগুলো সব টিয়া ভরে যে বেরোচ্ছে, আবার বেরোচ্ছে। জানি না তোমরা এরকম দৃশ্য আগে দেখেছো কিনা, আমি কিন্তু একদম হতবাক। তাই বলতে বাধ্য হচ্ছি, একদম শেষ বেলাতেও দারিংবাড়ি আমাকে নতুন করে মুগ্ধ করলো। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা হাইপ অপশনটা দেখতে পাচ্ছ একটু হাইপ করে দিও, তাতে আমার একটু সুবিধা হয়। আর যারা একদম নতুন, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। জোরাজুরির ব্যাপার নেই, কিন্তু ভালো লাগলে তবেই। আজ আসি,
দেখা হবে আবার পরের সোমবার ঠিক সকাল 9:30টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।